পৃথিবীতে যারা সবচেয়ে সাকসেসফুল, ঠিক কোন কোন জিনিসগুলো তাদেরকে মোটিভেট করে, ঠিক কোন কোন কারণে তারা প্রত্যেক দিন নিজেদের যে সীমা তার থেকে বেশি পুশ করার মোটিভেশনটা পায়, ঠিক কোন কোন কারণে যেসব জিনিস অন্য সবাই অসম্ভব মনে করে তারা ঠিক সেই সব জিনিসগুলোই করে ফেলতে পারে, ঠিক কোন কোন জিনিসগুলো তাদেরকে ড্রাইভ করে, যে ড্রাইভের কারণে তারা অন্য সবার থেকে আলাদা হয়ে যায়। এই ভিডিওতে সেরকম 5টা জিনিসের কথা বলবো যেগুলো সাকসেসফুল মানুষদের ড্রাইভ করে। চলুন শুরু করা যাক। তখন 1992 সাল। শাহরুখ খানের বয়স 26 বছর। তার মা কিছুদিন আগেই মারা গেছেন। পুরো ফ্যামিলিকে দেখভাল করার দায়িত্ব এখন শাহরুখ খানের কাঁধে। তখন অন্য যে কারোর জন্য র্যাশনাল বা লজিক্যাল ডিসিশন হলো একটা ভালো চাকরি খোঁজা, যেটা দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। কিন্তু তার দুঃখ কষ্ট ভুলে থাকার একমাত্র উপায় অ্যাক্টিং। আর সেই অ্যাক্টিং এর বেস্ট জায়গা তখন বোম্বে। সেই জন্য 4,000 টাকা পকেটে রেখে তিনি বোম্বের পথে ছুটে গেলেন। বোম্বেতে তার চেনা পরিচিত কেউ ছিল না, কোনো কানেকশন ছিল না, তাও তিনি ওইখানে চলে গেলেন। তারপর তার কাছে এমন একটা মুভির অফার আসলো যেটা সালমান খান আমির খান দুইজনই রিজেক্ট করে দিয়েছিলেন। সেটা বাজিকার মুভির সাইকোপ্যাথিক ভিলেন প্লে করার অফার। তারপর তিনি সেটা দুফে নেন আর তিনি পুরো বলিউডে নাম করে ফেলেন একটা মুভির মাধ্যমে। দেখেন, শাহরুখ খান কিন্তু টাকা পয়সা বা খ্যাতির জন্য এসব করেননি। তিনি করেছেন তার নিজের মধ্যে থেকে যে মোটিভেশন ছিল, নিজের যে কষ্টটা ছিল, সেটার থেকে বের হয়ে আসার জন্য নিজেকে নিজের ভিতর থেকে মোটিভেট করেছেন। আরেকটা গল্প বলি। এবার প্রথম থেকেই একটা সাকসেসের গল্প। তখন 2016 সাল। রজার ফেদেরার ততদিনে 17টা গ্র্যান্ড স্ল্যাম অলরেডি জিতে গেছেন। তার নাম, খ্যাতি, টাকা পয়সা কোনো কিছুরই কোনো অভাব ছিল না। হঠাৎ করে একদিন তার হাঁটুতে ইনজুরি হলো। এই হাঁটুর ইনজুরির জন্য 6 মাসের জন্য তিনি একদম টেনিস থেকে বের হয়ে গেলেন। ততদিনে তার 17টা গ্র্যান্ড স্ল্যাম জিতা হয়ে গেছিল। তিনি সর্বকালের হাইয়েস্ট নাম্বার অফ গ্র্যান্ড স্ল্যাম উইনারদের টপে ছিলেন। অন্য কেউ তার জায়গায় থাকলে ওই সময় রিটায়ার করে ফেলতো, কিন্তু উনি থামেননি। 2017 সালে আবার তিনি এসেছেন, আবার অস্ট্রেলিয়ান ওপেনে আরো একটা গ্র্যান্ড স্ল্যাম জিতে 18তম গ্র্যান্ড স্ল্যাম জিতে গিয়েছেন। এটার পিছনে একই সিক্রেট, সেটা ইন্ট্রিনজিক মোটিভেশন। সাইকোলজিতে মোটিভেশন মূলত দুই ধরনের। এক এক্সট্রিনজিক মোটিভেশন, আর একটা ইন্ট্রিনজিক মোটিভেশন। এক্সট্রিনজিক মোটিভেশন হলো আপনার বাইরের কোনো জিনিস আপনাকে মোটিভেট করছে। যেমন টাকা পয়সা আমাদেরকে অনেক সময় মোটিভেট করে, বা খ্যাতি আমাদেরকে অনেক সময় মোটিভেট করে, বা ইনফ্লুয়েন্স বা পাওয়ার, এগুলো আমাদেরকে অনেক সময় মোটিভেট করে। কিন্তু যারা পৃথিবীতে সবচেয়ে বেশি সাকসেসফুল, তাদের কিন্তু এরকম এক্সট্রিনজিক মোটিভেশনের থেকেও তাদের ভিতর থেকে একটা মোটিভেশন থাকে, সেটাকে বলা হয় ইন্ট্রিনজিক মোটিভেশন। শাহরুখ খান বা রজার ফেদেরার কেউই কিন্তু বাইরের কোনো জিনিস তাদেরকে মোটিভেট করে না, তাদের মোটিভেশনটা তাদের ভিতর থেকেই আসে। আর এটাকেই বলা হয় ইন্ট্রিনজিক মোটিভেশন। সেই জন্য প্রথম যে জিনিসটা হাইপার সাকসেসফুল মানুষদের ড্রাইভ করে, সেটা এই ইন্ট্রিনজিক মোটিভেশন। আচ্ছা, এখন আরো একটা গল্প বলি। 1964 সাল। মোহাম্মদ আলী তখন গোল্ড মেডেল পেয়েছেন আমেরিকার বেস্ট বক্সার হিসাবে। 1960 সালে উনি ইউএস এর বেস্ট বক্সার হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন। কিন্তু তিনি এখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না। কিন্তু তিনি তখন থেকেই নিজেকে বলতেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। যেখানেই যেতেন অপোনেন্টদের সামনেও বলতেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। তার বয়স তখনও মাত্র 22 বছর, তার তখনও কোনো গ্লোবাল অ্যাচিভমেন্ট নাই। কিন্তু তার নিজের মধ্যে তিনি বিশ্বাস করতেন তখন থেকেই যে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বক্সার হবেন। আর সেটা তিনি শুধু বলতেন না, তিনি সত্যি সত্যি বিশ্বাস করতেন। আর তিনি বিশ্বাস করতেন বলেই তিনি সর্বকালের শ্রেষ্ঠ বক্সার হতে পেরেছেন। আরেকটা গল্প বলি, সেটা বাস্কেটবল প্লেয়ার কোবি ব্রায়ান্টের। কোবি ব্রায়ান্ট নিজের জন্য একটা অন্য আইডেন্টিটি বানিয়েছেন। তিনি যখনই বল হাতে নেবেন, তিনি তখন থেকে কোবি ব্রায়ান্ট না, তিনি হচ্ছেন ব্ল্যাক মাম্বা। এই জন্য যখনই তিনি মাঠে নামছেন, তিনি কিন্তু কোবি ব্রায়ান্ট হিসাবে মাঠে নামছেন না, তিনি ব্ল্যাক মাম্বা হিসাবে মাঠে নামছেন। আর তার মনের মধ্যে, তার বিশ্বাসের মধ্যে ব্ল্যাক মাম্বাকে কেউ কখনো হারাতে পারবে না। আর ঠিক সেটাই হয়েছে। তার সময় তিনি সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার ছিলেন। তাহলে সেকেন্ড যে জিনিসটা সাকসেসফুল মানুষদের ড্রাইভ করে, সেটা আইডেন্টিটি শিফটিং। অর্থাৎ যে কোনো জায়গায় পারফর্ম করার আগে বা কোনো কাজ করার আগে নিজের আইডেন্টিটি আর নিজের বিশ্বাসকে যে অনেক হাইলি একটা কনফিডেন্ট লেভেলে নিয়ে, ওরকম কনফিডেন্ট আইডেন্টিটি নিয়ে কাজ করতে পারে, সেই আইডেন্টিটি শিফট করে ফেলতো। আর যেহেতু সে সেটা মনে প্রাণে বিশ্বাস করে, সে আসলেই অন্য সবার থেকে ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা, আরেকটা গল্প বলি। 1995 সাল। জেকে রাউলিং তখন একজন সিঙ্গেল মাদার ছিলেন, আর ওনার ক্লিনিক্যাল ডিপ্রেশন ডায়াগনোজ হয়। এত খারাপ মেন্টাল স্টেটে থাকার পরও তিনি তখন হ্যারি পটার লিখেছেন। তারপর সেটা লেখার পর তিনি একটা পাবলিশারের কাছে গিয়েছেন।
তারা রিজেক্ট করলো। তারপর তিনি আরো একটা পাবলিশারের কাছে গিয়েছেন, তারা রিজেক্ট করলো। তারপর আরো একটা পাবলিশারের কাছে গিয়েছেন, তারা রিজেক্ট করলো। এভাবে বারবার তিনি ভিন্ন ভিন্ন পাবলিশারের কাছে যাচ্ছিলেন, প্রত্যেকে তাকে রিজেক্ট করছিল। মানে এমনিতে কি করি, কোনো একটা কাজ একবার চেষ্টা করি, না পারলে আবার করি, না পারলে আবার করি, কিন্তু একটা পর্যায়ে তো ছেড়ে দেই। জেকে রাউলিং 10 বারের পরও ছাড়েননি। 12 বার রিজেকশন খাওয়ার পর 13 নম্বর বার ব্লুমসবেরি পাবলিশিং হচ্ছে তার হ্যারি পটারকে পাবলিশ করলো, সেটাও 3 বছর পর। এরপর কি হয়েছে সেটা তো আমরা জানি। হ্যারি পটার সর্বকালের শ্রেষ্ঠ নোভেল হিসেবে গণ্য হলো। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ তার বই গ্রিটে ঠিক এই কোয়ালিটিটা নিয়েই আলোচনা করেছে। গ্রিট হচ্ছে প্যাশন আর পারসিভিয়ারেন্সের একটা কম্বিনেশন। দেখেন, জেকে রাউলিং লেখালেখি নিয়ে প্যাশনেট ছিলেন, শুধু তাই না, তিনি হচ্ছে লেগেছিলেন, অধ্যবসায়ী ছিলেন। আর এই দুটো কোয়ালিটি যখন মানুষের একসাথে থাকে তখন সে অপ্রতিরোধ্য হয়ে যায়। তাহলে তৃতীয় যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে গ্রিট। চতুর্থ জিনিসটা জানার জন্য আরেকটা গল্প পেতেন। ক্রিস্টিয়ানো রোনালদো 2003 থেকে 2009 সালে তিনি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন। যখন ট্রেনিং শেষ হতো অন্য সব প্লেয়াররা বাসায় চলে যেত, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেতেন না। খালি মাঠে তিনি একা একা ফ্রি কিক প্র্যাকটিস করতেন। আর তিনি নিজেকে এমন একটা হাই স্ট্যান্ডার্ডে রেখেছেন যে তিনি সবসময় কর্নারগুলো টার্গেট করতেন। অর্থাৎ একটা গোল পোস্টে কর্নার দিয়ে যদি বলটা না ঢুকতো, সেটা হওয়ার আগ পর্যন্ত তিনি ওইটাকে গোল হিসাবে কনসিডার করতেন না। তারপর তার ডান পায়ের তুলনায় বাম পাটা একটু উইক ছিল, সেজন্য তিনি হচ্ছে মাসের পর মাস শুধু বাম পায়ে কিক করা প্র্যাকটিস করে গিয়েছেন। আর সেটা তার জন্য খুবই আনকমফোর্টেবল ছিল। তাও তিনি শুধু সেটাই প্র্যাকটিস করে যেতেন, কারণ যে কাজটা আনকমফোর্টেবল, যে কাজটা অন্য কেউ করতে চায় না, ঠিক সে কাজটাই যদি উনি করেন উনি অন্য সবার থেকে আলাদা হতে পারবেন। আর সেটাই হচ্ছে উনার গোল ছিল। এরপর উনি নিজের মতো রানিং স্পিড ট্রেনিং করতেন, জাম্প হাইট ট্রেনিং করতেন, আর শেষ পর্যন্ত 2008 সালে তিনি ব্যালন ডিওর পেতেন। তো রোনালদো শুধুমাত্র কঠোর পরিশ্রম করেননি, উনি হচ্ছে ঠিক ওনার উইকনেস গুলাকে স্ট্রেংথ বানানোর চেষ্টা করেছেন, যাতে ওনার শেষ পর্যন্ত কোনো উইকনেস বলেই কিছু না থাকে। আরেকটা গল্প বলি, সচিন তেন্ডুলকর কোনো মেজর সিরিজ হওয়ার আগে তিনি হচ্ছে স্পেশাল নিজের মতো করে নেট সেশন করতেন। আর তিনি বোলারদের বলতেন অপোনেন্ট টিমের যেসব বোলার, তাদের যে বোলিং করার ভঙ্গিমা, তাদের যে সুইং, তাদের যে বোলিং স্টাইল, সবকিছু রেপ্লিকেট করে বল করতে। সেই জন্য সব ধরনের বল কিভাবে ফেস করতে হয় সেটার প্র্যাকটিস তার সিরিজ শুরু হওয়ার আগে থেকেই করা ছিল। আর যখন আসল ম্যাচের সময় আসে তখন তিনি তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারতেন। তো সাকসেসফুল মানুষদের চতুর্থ যে ট্রেডটা সেটা হচ্ছে ডেলিবারেট প্র্যাকটিস। দেখেন, শুধু প্র্যাকটিস না, কিন্তু ডেলিবারেট প্র্যাকটিস। প্র্যাকটিস আর ডেলিবারেট প্র্যাকটিসের মধ্যে তফাৎ কি? প্র্যাকটিস হচ্ছে যখন র্যান্ডমলি আপনি হচ্ছে কোনো জিনিস প্র্যাকটিস করে যাচ্ছেন, যেমন কোনো একটা ফুটবল ম্যাচে আপনি হচ্ছে ম্যাচে কিভাবে খেলতে হয় সেটা প্র্যাকটিস করছেন। ডেলিবারেট প্র্যাকটিস হচ্ছে আপনার যে উইকনেস গুলা সেগুলোকেই আলাদা করে আইডেন্টিফাই করে ঠিক সেগুলাই প্র্যাকটিস করছেন। ধরেন আপনি কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আপনি যে অঙ্কে উইক সেটাই বারবার প্র্যাকটিস করছেন, সেটা হচ্ছে ডেলিবারেট প্র্যাকটিস। অ্যান্ডার্স এরিকসন তার বই পিকে ঠিক এই ডেলিবারেট প্র্যাকটিস নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন কোনো একটা কিছুতে মাস্টার হতে গেলে 10,000 ঘন্টা প্র্যাকটিস লাগে, কিন্তু আমরা যদি র্যান্ডমলি প্র্যাকটিস না করে ডেলিবারেট প্র্যাকটিস করি তাহলে সেটা আরো কম সময় আনা পসিবল হতে পারে। তখন একটা জিনিস যেটা হয়, আপনি যত বেশি প্র্যাকটিস করছেন আপনার কম্পিটেন্স বাড়ে, অর্থাৎ সেই কাজটা আরো ভালোভাবে করার ক্ষমতা বাড়ে। তারপর কম্পিটেন্স বাড়ার কারণে আপনার হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশন বাড়ে। ইন্ট্রিনজিক মোটিভেশন হচ্ছে ওই যে যেটা প্রথমে বলেছিলাম, আপনার নিজ থেকে কোনো কাজ করার মোটিভেশন যেটা। এরপর যখন ইন্ট্রিনজিক মোটিভেশন বাড়ে তখন আপনি আরো বেশি প্র্যাকটিস করেন, আর এইভাবে অনেক ভালো একটা লুপ হয়ে যায়, যার কারণে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে করতে আরো বেশি কম্পিটেন্ট বা আরো বেশি ভালো হয়ে যান কোনো একটা কাজে, আর ওই একই কাজের জন্য আপনি আরো বেশি মোটিভেটেড হয়ে যান। আর এই সব কিছু মিলিয়ে সাকসেসফুল মানুষরা আরো বেশি সাকসেসফুল হয়ে যায়। 5 নম্বর যে জিনিসটা সেটাও একটা গল্পের মাধ্যমে বলি। 1964 সাল, নেলসন ম্যান্ডেলার বয়স তখন 46 বছর। তাকে তখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর সাউথ আফ্রিকার গভর্নমেন্ট তাকে বারবার রিলিজ করে দেওয়ার অফার দেয়, শুধুমাত্র একটা কন্ডিশনেই, তার পলিটিক্যাল যে আইডিওলজি সেটাকে হচ্ছে ছেড়ে দিতে হবে। তিনি প্রত্যেকবারই সেটা রিফিউজ করেছেন, আর প্রত্যেকবারই জেলে থাকাটাই বেছে নিয়েছেন। এভাবে 5 বছর, 10 বছর, 15 বছর কেটে যায়। ওনাকে বারবার অফার দেওয়া হয়, উনি বারবার রিফিউজ করেন, কারণ ওনার যে পারপাস, ওনার যে মিশন, সেটা ওনার লাইফের থেকে অনেক বড় ছিল। উনি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা চেয়েছেন, আর এটা মুক্তি পাওয়ার থেকে, নিজের কষ্ট লাঘব হওয়ার থেকে অনেক মিনিংফুল, অনেক পারপাসফুল একটা জিনিস। এরপর দীর্ঘ 27 বছর পর উনি ছাড়া পান। তারপর 1994 সালে উনি প্রেসিডেন্ট হন। এরপর প্রেসিডেন্ট হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয় কিভাবে আপনি এত বছর জেলে থাকতে পেরেছেন। উনি ঠিক এটাই বলেছেন, উনার একজন মানুষের থেকে উনার পারপাসটা অনেক বড় ছিল। সাইকিয়াট্রিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেল একটা বই লিখেছেন, ম্যানস সার্চ ফর মিনিং,
যে বইটা যদি একটা লাইনে সামারাইজ করতে হয় সেটা হলো, কোনো একটা জিনিস যদি আমাদের জন্য মিনিংফুল হয়, অর্থাৎ এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের নিজেদের থেকে অনেক বড় একটা পারপাসের কারণে যদি কিছু করি, তাহলে সেটা যতই কষ্টদায়ক হোক না কেন সেটাতে আমরা লেগে থাকতে পারি। নেলসন ম্যান্ডেলার কাছে তার নিজের থেকে তার পারপাসটা অনেক বেশি মিনিংফুল ছিল, যার কারণে তিনি এতটা কষ্ট সহ্য করতে পেরেছেন। আমি চাই না এই ভিডিওটা আর 10টা ভিডিওর মতো হোক যেটা আপনি দেখে ভুলে গিয়েছেন। সেজন্য আমি গল্পের মাধ্যমে বলেছি। সেজন্য ইন্ট্রিনসিক মোটিভেশন চিন্তা করলেই আপনার যাতে শাহরুখ খান বা ফেডারারের গল্পটা মনে পড়ে, বা নিজের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আপনার যাতে মোহাম্মদ আলীর গল্পটা মনে পড়ে, বা যখন সবকিছু অনেক কঠিন হয়ে যায়, ছেড়ে দেওয়ার সময় আসে, তখন যাতে আপনার জেকে রাউলিং এর গল্পের কথা মনে পড়বে। সেই জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ দেওয়া থাকবে, যেটা ডাউনলোড করে আপনি নিজের কাছে রেখে দিতে পারবেন। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার অন্য ভিডিও এখানে পিন করা থাকবে, চাইলে দেখে আসতে পারেন।